আমার নাম বিভাস, বয়স ২৪। কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পাশ করেছি, বেকার। তবে চাকরির জন্য চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে না। আয় ইনকাম তেমন নেই, কিন্তু ভ্রমণের নেশা আছে। এখনও ভ্রমণ করি। ভ্রমণের টাকা জোগাই টিউশন পড়িয়ে। সায়েন্সের ছাত্র, তাই ছাত্র জোগাড় করতে কষ্ট হয় না। বেশ উঁচু লম্বা সুস্বাস্থ্যের অধিকারী উজ্জ্বল শ্যামলা আমি, কিন্তু এখনও একটা প্রেম করতে পারিনি। প্রেম আমার ভালোও লাগে না, ওসব আবেগ আমার নেই। অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। সেকেন্ড ক্লাস স্লিপারে টিকিট কেটেছি আমি। রাত ১১:৫৫-র সময় হাওড়া থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ট্রেন ছাড়ল। আমার গন্তব্য উটি। জীবনে প্রথমবারের মতো যাচ্ছি ওখানে। হিমালয়ে অনেক ঘুরেছি, এবার একটু দক্ষিণে ভ্রমণের ইচ্ছে হয়েছে। বন্ধুরা অনেকেই সঙ্গী হতে চেয়েছিল, কিন্তু শেষে কেউই এলো না, তাই একাই যাচ্ছি। আমার সামনের আসনে বসে আছে ৩ জন, ২ জন পুরুষ আর ১ জন মহিলা। পুরুষ দুজনারই বয়স ৫৫-৬০-এর মতো। মহিলার বয়স বড়জোর ৩৫। শাড়ি পরে আছেন উনি। তার মানে মহিলাটি আমার চেয়েও অন্তত ১০ বছরের বড়। তিনি পাশে বসে একজন বয়স্ক পুরুষের সাথে কথা বলছেন। সম্ভবত এই পুরুষটাই তার ভ্রমণ সঙ্গী। সম্পর্কে কি হন কে জানে, বাবা কিংবা বড় ভাই হবেন। মহিলাটি ফর্সা, অতি সুন্দর, ৫ ফুট ৫ ইঞ্চির মতো লম্বা। যথেষ্ট ফিট, মুখটাও বেশ মিষ্টি। তার গোলগাল আকর্ষণীয় চেহারায় একটা মায়া আছে। আমি যে সিটে বসে আছি তাতে আমি বাদে আরও ২ জন বয়স্ক পুরুষ। রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে। আমার সিট মাঝখানে। একজন বলল, আসুন আমরা শুয়ে পড়ি নাকি। সবাই রাজি হয়ে গেল তার কথায়। উভয় দিকেই মাঝের আসন বেঁধে নেওয়া হলো, যেটাতে এতক্ষণ হেলান দিয়েছিলাম আমরা। আমার সিট মাঝখানে। আমি সিটে উঠে শুয়ে পড়লাম ট্রেনের জানালার বিপরীত দিকে মাথা দিয়ে। দেখলাম আমার অন্য পাশের মাঝখানের সিটে উঠলেন সেই মহিলা। তিনি মাথা দিলেন জানালার দিকে, অর্থাৎ আমার বিপরীত দিকে। আমার দিকে মাথা দিয়ে শুলে আমার জন্য একটু ভালো হতো, কিন্তু তা আর হলো না। তবে অনেক কিছু আমার নজরে পড়ছিল। মহিলাটি বেশ লম্বা, স্লিমের ওপরে হালকা স্বাস্থ্যবান। ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি চোখ বুজে ভাবতে লাগলাম আমার প্রথম কাজের অভিজ্ঞতার কথা। ছাত্র জীবনে মেস বাড়িতে থাকার সময় এক রান্নার মাসির সাথে কয়েকদিন কাজ করেছিলাম। দারুণ কাটিয়েছিলাম সেই দিনগুলো। ওসব কথা ভাবতে ভাবতে আমার কেমন যেন একটা অনুভব হলো। তবুও আমি নিশ্চিন্তে সেই মাসির কথা ভাবতে লাগলাম। অনেক মিস করছিলাম তাকে। একসময় মনে হলো, দেখি তো মহিলা ঠিকমতো ঘুমিয়েছে কিনা। অল্প চোখ খুলে আমি মাথা ঘুরিয়ে মহিলার দিকে তাকালাম। দেখলাম মহিলাটা ঈষৎ মাথা তুলে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমি মুখ নাড়াতেই সে তাড়াতাড়ি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর মানে এতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। আমার একটু অস্বস্তি হলো, তবুও কিছু বললাম না। নিজের মন আর অদ্ভুত সব চিন্তা থেকে রেহাই পেতে সিট থেকে নেমে টয়লেটে গেলাম ফ্রেশ হতে। কিন্তু টয়লেটে মানুষ ছিল। আমি অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম আমার পাশের সিটের সেই মহিলা চলে এসেছেন। তিনিও বাথরুমে যাবেন। উনি যেচে আমাকে জিজ্ঞেস করলেন, একটাও খালি নেই। আমি বললাম, না, এখন সবাই ঘুমাবে, তাই টয়লেটে ভিড়, একটু পরে ভিড় থাকবে না। শুনে মহিলা বললেন, ও। তারপর মহিলা আবার বললেন, তুমি কোথায় যাবে। বললাম, উটি, বেড়াতে যাচ্ছি। তারপর মহিলাটা একটু এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন, তুমি এক কাজ করো, আমাদের সাথে ভেলোর চলো, ওখানে বেড়াবে, আমাদের সাথেই থাকবে। ওখানে তো যাওনি কোনোদিন। বললাম, না দিদি, যাইনি কোনোদিন, কিন্তু অত খরচ আমার নেই, ছাত্র মানুষ, বোঝেনি তো। আরে ওখানে তোমার খরচ দিতে হবে না, আমাদের সাথেই থাকবে, খাবে, আর তোমার মতো বেড়াবে। আমি মহিলার মতলব বুঝে ফেললাম। নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখে খুব ভালো লেগে গেছে, তাই সঙ্গে নিতে চাইছেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি দেখেছে। আমি দারুণ একটা সুযোগ পেয়ে গেলাম। ভাবলাম, ভগবান বোধহয় এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, কিছু একটা পেতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তা যাওয়া যায়। মহিলাটি বললেন, আর শোনো, তুমি আমার হাজব্যান্ডের কাছে বলো না কিন্তু যে তুমি উটি যাচ্ছিলে। বলবে ভেলোরে যাচ্ছি চিকিৎসা করতে, রোগের নাম একটা বানিয়ে বলে দিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে, কিন্তু ওই লোকটা কি আপনার স্বামী। মহিলাটি চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ করে বললেন, স্বামী। কিন্তু ওনার বয়স তো অনেক বেশি, আমি তো ওনাকে আঙ্কেল বলে ফেলেছি।
বললেন, হ্যাঁ, বয়স অনেক বেশি, সেই জন্যেই তো, তার দ্বারা কিছুই হয় না। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি দিদি? আন্না। আরও জিজ্ঞাসা করলাম, আপনার বয়স কত? বললেন, ৩২। আমি বললাম, আমার ২৫, তার মানে আপনি আমার চেয়ে ৭ বছরের বড়। তিনি বললেন, তাই? ২৫? আমি ভেবেছিলাম ২০। বয়স কোনো ব্যাপার না, মনের মিল থাকলে সবই হয়। এমন সময় দুদিকেই টয়লেট ফাঁকা হয়ে গেল। দুজন ঢুকে পড়লাম দুটোতে। টয়লেট থেকে আমি আগেই বেরুলাম, সিটে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর ওই মহিলা সিটে উঠল। এবার সে বালিশ ঘুরিয়ে নিল। আমি যেদিকে মাথা দিয়েছি সেও সেদিকে মাথা দিল। আন্নাদি মাঝে মাঝেই চোরা চাহনিতে আমার দিকে তাকাচ্ছিল। আমি আর ৭-৫ ভাবলাম না, দেখছে দেখুক, আমারই ভালো। রাত ৩টের দিকে ঘুমিয়ে পড়লাম। ট্রেনের মধ্যে সকাল হয়ে গেল। আমি সারাদিন আন্নাদিকেই দেখছিলাম। এভাবেই দিন পার করে বিকেলে চেন্নাই পৌঁছালাম। স্টেশনে নেমে আন্নাদি তার স্বামীকে বলল, এই ছেলেটা একা একা ভেলোর যাচ্ছে বুঝলে, জীবনে কোনো দিন ও ওখানে যায়নি। ওকে আমি আমাদের সঙ্গে যাওয়ার কথা বলেছি, একসাথে ঘর ভাড়া নিয়ে থাকব, এতে খরচও কম পড়বে। আমি কিন্তু ওকে কথা দিয়েছি, তুমি না করতে পারবে না। স্বামী বলল, ঠিক আছে, যাক না আমাদের সঙ্গে, ছেলে মানুষ। চেন্নাই থেকে অন্য ট্রেনে ভেলোর যাওয়ার জন্য উঠলাম। এই সময় আমি টয়লেটে গেলে দিদিও গেল। ওখানে আমাকে থামিয়ে বলল, আঙ্কেল যদি শোনে তোমার কি রোগ হয়েছে তাহলে তুমি বলবে গোপন রোগ। আমি ঠিক আছে বলে দিলাম। ভেলোর পৌঁছাতে রাত হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে দীনেশ হসপিটালের সামনের পাড়ায় ৩ তলায় একটা ঘর পাওয়া গেল। রাত হয়ে গেছে বলে সব ভালো ঘর বুক হয়ে গেছে। ঘরটায় শুধু ফ্লোর ছিল, খাট পালঙ্ক ছিল না। এল প্যাটার্নের বেশ বড় একটা ঘর, মাত্র ৩০০ টাকা ভাড়া। ঘরের সঙ্গে ওয়াশরুম এবং রান্নাঘর আছে। ৩ জনের জন্য ৩টে বিছানা দিল ওরা। হাঁড়ি পাতিল, গ্যাসের চুলো, সিলিন্ডার সব ভাড়া করলাম। ব্যাগপত্র রুমে রেখে হাত মুখ ধুয়ে আমরা হোটেলে খেতে বার হলাম। খেতে খেতে আন্নাদি তার স্বামীকে বললেন, কাল থেকে তোমার আর হোটেলে খেতে হবে না। তোমাকে ডাক্তারের কাছে সিরিয়ালে বসিয়ে আমি আর বিভাস বাজার করতে যাব। তারপর দুজন রুমে এসে রান্না করব। তোমার ডাক্তার দেখানো হয়ে গেলে ফোন করে দিও। স্বামীটি বললেন, ঠিক আছে, তাই করো। আমি সাথে সাথে পকেট থেকে দুটো ৫০০ টাকার নোট বার করে আন্নাদির হাতে দিয়ে বললাম, আন্নাদি, আপাতত এটা রাখুন, আমার থাকা আর খাওয়ার খরচ। খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ গল্প টল্প করে বিছানা পেতে শুয়ে পড়লাম। আন্নাদি আর তার স্বামী তাদের বিছানা পাতল। আমি পাতলাম এলের অন্য দিকে, কিন্তু মাথাটা আন্নাদির দিকে দিলাম যাতে সুবিধা হয়। আন্নাদিরা শুয়েছে মাথাটা আমার বিপরীত দিকে দিয়ে। আমার ঘুম আসছিল না। শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আর মাঝে মাঝেই আন্নাদির দিকে তাকাতে লাগলাম, যদি গল্প করা যার আর কিছু দেখা যায়। একটু পর আন্নাদি উঠে ওয়াশরুমে গেল। সে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে আছে। খানিক পর আন্নাদি বাথরুম থেকে বেরুলো। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। ওদের বিছানা থেকে আমার বিছানা বেশ খানিকটা দূরে। হঠাৎ দেখলাম আন্নাদি আমার দিকে এগিয়ে আসছে। আমি সামান্য চোখ খুলে দেখতে লাগলাম। তিনি আমার দিকে তাকিয়ে একটু নজর বুলিয়ে চলে গেল। আমাকে দেখতে এসেছিল নাকি অন্য কিছু ঠিক বুঝে উঠতে পারলাম না। ঘরে একটা বেশি পাওয়ারের ডিম লাইট জ্বলছিল। ওদিকে আঙ্কেল তো অনেক আগেই ঘুমে বেহুশ, সে নাক ডাকছে। আমার আর ঘুম হচ্ছে না। আমি এপাশ ওপাশ করতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেল। হঠাৎ আন্নাদির দিকে তাকিয়ে দেখি বসে কি যেন করছে আর হালকা শব্দ আসছে। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। সকালবেলায় আন্নাদির ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আন্নাদি আমার পাশে বসে আছে। সকাল হয়ে গেছে তো, দাঁত ব্রাশ করতে হবে, চান করতে হবে, তারপর বাইরে হোটেলে যেতে হবে জলখাবার কিনতে। আমি দেখলাম আন্নাদির ইতিমধ্যেই স্নান হয়ে গেছে। মাথায় তার গামছা পেঁচানো, পরনে অন্য শাড়ি। আমি বললাম, হ্যাঁ, উঠছি। আন্নাদি চলে গেল রান্নাঘরে। আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলাম। এরপর উঠে বাথরুমে গেলাম। স্নান করার আগে দেখলাম আশেপাশের চুলগুলো বেশ বড় হয়ে গেছে, একদিন কাটা হয় না। ভাবলাম চুলগুলো কেটে তৈরি থাকতে হবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখি আঙ্কেল এখনও ঘুমাচ্ছেন। আমি নতুন জামাকাপড় পরে নিলাম। আন্নাদি বলল, তুই একটু বাইরে যা, খাবার কিনে আন। হাতে কিছু টাকা দিল আন্নাদি। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল এখনো ওঠেনি?
না, সে তো ঘুমের বড়ি খায়, তাই উঠতে দেরি হয়। এক্ষুনি উঠে পড়বে। উঠলেই আমরা খাবার খেয়ে বাইরে বেরোব। আমি বাইরে বার হলাম। হোটেলে যেতে যেতে ভাবতে লাগলাম, আন্নাদি হঠাৎ আমার সাথে তুই করে বলছে কেন? মানুষ বেশি বেশি যেন ভাই মনে করে, সেই জন্যেই কি? আবার ভাবলাম আঙ্কেলের কথা। সে ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, সেই জন্যেই আশেপাশে কখন কি হয় কিছুই বুঝতে পারে না। ব্রেকফাস্ট করে আমরা দিনেশ হসপিটালে রওনা হলাম। সকাল 10:30টায় হসপিটালের রোগ বিভাগে গিয়ে দেখলাম অনেক বড় সিরিয়াল। আন্নাদি সিরিয়ালের কাগজপত্র জমা দিতে গেল। আঙ্কেলের সিরিয়াল আগেই কাটা ছিল। আজকে ওনার সিরিয়াল ২৬, কিন্তু এখন চলছে মাত্র ৩। আন্নাদি বলল, সিরিয়াল ২৬, কিন্তু আমাদের আশা একটু আগে আগে হয়ে গেল। কি করা যায় বলো তো? আসলে আন্নাদি ইচ্ছে করেই আগে আগে এসেছিল, যাতে আঙ্কেলকে এখানে বসিয়ে রেখে বাজার এবং রান্না করার জন্য চলে যাওয়া যায়। আন্নাদির কথা শুনে আঙ্কেল বললে, কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে বাজার করে রান্না শুরু করো, আমি অপেক্ষা করি, সিরিয়াল এসে গেলে ফোন দেব। আমরা দুজনই সাথে সাথে বাজারে রওনা হয়ে গেলাম। রিকশায় বাজারে গিয়ে বাজার করে রুমে ফিরতে আধা ঘন্টার বেশি লাগবে না। কিনেছি শুধু একটা লাউ আর ডিম এবং বিভিন্ন মশলাপাতি। আর দিদি আমার জন্যে কিনল এক বয়াম খাঁটি মধু। বাজার থেকে হেঁটেই ফিরলাম বাসায়। হাঁটার সময় আমি আন্নাদির পেছন পেছন চলতে লাগলাম। বেশ ভালোই লাগছিল। বিশাল সাইজের লাউ দুটো। এত বড় লাউ সচরাচর দেখা যায় না। আমি ভাবছিলাম, এই লাউ দিয়ে এক্ষুনি সুস্বাদু তরকারি বানানো যায়। একটু পর আমরা বাজার করে রুমে চলে আসলাম। শাড়ি পরে বাইরে গিয়েছিল আন্নাদি। ওই অবস্থাতেই রান্নাঘরে ঢুকে পড়ল। হাতে সময় খুব কম। আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম যাতে কাজ করা যায়। আন্নাদি খুব দ্রুত রাইস কুকারে ভাত ধুয়ে দিয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াই থালাবাতি মাজতে লাগল। এর মধ্যে আমি লাউ, পেঁয়াজ, রসুন, মরিচ কেটে ফেললাম। আন্নাদি বলল, এখন মশলা বাটতে হবে। আন্নাদি দাঁড়িয়ে মশলা বাটতে শুরু করল। এদিকে আমি লাউ দুটো দেখতে লাগলাম সব ঠিক আছে নাকি। রান্না করলে ভালোই হবে। আমি বললাম, আমাকে কি আর কোনো কাজে সাহায্য করতে হবে? আন্নাদি বলল, করতে হতে পারে, আপাতত দাঁড়িয়ে থাক। ঠিক আছে বলে দাঁড়িয়ে রইলাম আন্নাদির দিকে। একটু পর আন্নাদি বলল, একটু সাহায্য কর, লাউ দুটো ভালো ধুয়ে নে, এরপর মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দে। মাঝে মাঝে ভালো করে চামচ দিয়ে নাড়া দে, যেন পুড়ে না যায়। একটু পর আন্নাদি, বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক বলল, এত আস্তে নাড়াস না, তাহলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, একটু জোরে নাড়া। ওদিকে আবার হাসপাতালের সিরিয়াল দেয়া আছে, যে কোনো সময় ফোন আসতে পারে। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। 2 ঘন্টা পর আন্নাদি বলল, একটু থাম, চুলোটা অফ করে দিয়ে আসি। দিদি উঠে চুলো অফ করে দিয়ে এলো। তরকারি হয়ে গেছে। এমন সময় হাসপাতাল থেকে আঙ্কেলের ফোন এলো, সামনে আর 2টো সিরিয়াল আছে। আন্নাদিকে বলল হাসপাতালে যেতে। এখন হাসপাতালে যেতে হবে, আঙ্কেল একা বসে আছেন। দুজনেই যাওয়ার জন্য রেডি হলাম। দিদি বলল, তোর যাওয়ার দরকার নেই বিভাস, তুই ঘুমা, তোর এখন রেস্ট দরকার, না ঘুমালে দুর্বল হয়ে যাবি, পরে ঠিকমতো কাজ করতে পারবি না। আসলে আমার দুর্বল লাগছিল, রাতেও ভালো ঘুমাতে পারিনি। আমি বললাম, ঠিক আছে। এরপর আন্নাদি হাসপাতালে চলে গেল। আমি দরজা বন্ধ করে এসে ঘুমিয়ে পড়লাম। 3টের দিকে দিদির ডাকাডাকি এবং কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। এরপর দরজা খুলে দিলাম। দরজা খুলে এসে আমি আবার শুয়ে পড়লাম। আন্নাদি আঙ্কেলকে খেতে দিল। দিদি বলল, এই তুমি ওষুধ খেয়ে নাও, ঘুমের বড়ি খেতে যেন ভুলো না। একটু পরেই আঙ্কেল নাক ডাকতে শুরু করেন। সাথে সাথেই আন্নাদি আমার কাছে চলে এলো গল্প করতে। একদিকে আঙ্কেল ঘুমাচ্ছে আর আমরা রাত জেগে গল্প করছি। অনেক ভালো লাগছিল গল্প করতে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি গল্প করছিলাম আমরা। পরের দিন আমি আর আন্নাদি হাসপাতালে গেলাম আঙ্কেলের টেস্টের রিপোর্ট আনতে। ডাক্তার জানালো তার স্বামী কখনো বাবা হতে পারবে না। এত চিকিৎসা করিয়েও কোনো লাভ হলো, কিন্তু এসব কথা আঙ্কেলকে জানানো যাবে না, তাহলে মন খারাপ করতে পারে। তাই আমরা রিপোর্ট নিয়ে রুমে ফিরলাম। আন্নাদি আঙ্কেলকে মিথ্যা কথা বলল যে তার রোগ ঠিক হয়েছে। আঙ্কেল আন্নাদিকে ফিসফিস করে বলল, তাহলে আজ রাতে পরিকল্পনা করতে হবে।
যেমন কথা তেমন কাজ। সেদিন রাতে অনেক কিছু ঘটে গেল, আর আমি তাকিয়ে শুধু দেখছিলাম। আন্নাদি আঙ্কেলের সাথে সময় কাটিয়ে গভীর রাতে আমার সাথে গল্প করতে আসলো। সেদিন রাতে গল্পে গল্পে অনেক আনন্দ হলো। এরপর কয়েকদিন পরের ঘটনা। দিদিরা ভেলোর থেকে বাড়ি চলে যাবে। আঙ্কেলের চিকিৎসা হয়ে গেছে, তাদের আর এখানে থাকার দরকার নেই। আজকে বিদায় নিচ্ছে দিদিরা। ব্যাগ বোচকা সব বাঁধা হয়ে গেছে। আমি স্টেশন পর্যন্ত যাব ওদের এগিয়ে দিতে। ট্রেনে ওঠার আগে দিদি অনেক কাঁদল। বলল, তোর সাথে আর কবে দেখা হবে বিভাস? তোকে ছাড়া আমি থাকব কি করে? আমার কোনো কিছুতেই ভালো লাগবে না। আমি দিদিকে অনেক প্রতিশ্রুতি দিয়ে বাসায় ফিরলাম। দিদির জন্য খুব খারাপ লাগছিল। খুব সহজ সরল মেয়েটা। দেখতে দেখতে ৯ মাস কেটে গেল। একদিন খবর শুনতে পেলাম আন্নাদির ছেলে হয়েছে। আন্নাদি ফোনে বলল, ছেলে নাকি একদম আমার মতো হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি ঘটেছে। যাই হোক, আমাকে দেখতে যেতে বলল আন্নাদি। আমি যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। শেষে ছেলের বয়স যখন ৫ মাস, তখন কাজের ছুটি নিয়ে ছেলেকে দেখে এলাম। ৪ দিন ছিলাম আন্নাদির বসায়। আঙ্কেল অফিসে গেলে আর রাতে ঘুমিয়ে পড়লে আমি আর আন্নাদি অনেক গল্প করতাম। আঙ্কেল আগের থেকেও আরও অসুস্থ হয়ে পড়েছে, আরও বুড়ো হয়ে গেছে। চলতে ফিরতেও তার কষ্ট হয়, যার কারণে আমার আর আন্নাদির একটু সুবাধা হতো। মাঝে মধ্যেই আমরা গল্প করতে পারতাম কোনো চিন্তা ছাড়াই।